রাজনীতির সংজ্ঞা যদি আমরা বুঝতে চাই, জানতে চাই, আপনার রাষ্ট্রকে পরিচালনা করবেন কিভাবে, আর একটা রাষ্ট্র কিভাবে চলবে, সেই নীতি নৈতিকতা যখন আপনার বিবর্জিত হবে তখনই কিন্তু অনৈতিক সব কিছু জায়গা করে নেবে। আপনার আজকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে ঘটনা, এটা কি আপনার মনে হয় আজকে নতুন? 96 সালে আপনারা জানেন যে মানিক 100 নারীকে ধর্ষণ করে সেটা আবার সেই সেঞ্চুরি উদযাপন করেছিল, অনুষ্ঠান করেছিল, কেক কেটে, যে সে 100 নারীকে ধর্ষণ করেছে। কতটুকু মস্তিষ্ক বিকৃত হলে সেটা সম্ভব? এবং সেই লোকটাকে কি করে আওয়ামী লীগ ছাত্রলীগের লোক, একেবারে পথধারী নেতা সে ছাত্রলীগের, তাকে কি করে তখনকার সময়ে তাদের যে নেত্রী শেখ হাসিনা তাকে কিন্তু সেফ এক্সিট দিয়েছিল, দেশের বাইরে চলে যাওয়ার জন্য তাকে যে যে ফ্যাসিলিটিসগুলো দেওয়া দরকার সেগুলো তাকে দিয়েছে। আপনি যদি কিছুদিন আগে, কিছু বছর আগের কথা, আপনার হচ্ছে ঢাকার সিলেটের এমসি কলেজে, সেখানে কিন্তু সেম ঘটনা, তার স্বামীর সামনে তাকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে। খুব ন্যাক্কারজনক। কিছুদিন এই যে গতকালের যে ঘটনাটা, খুব আলোচিত ঘটনা এখন জাহাঙ্গীরনগরে যে ঘটনাটা ঘটেছে, আমি আসলে নিন্দা কিংবা লজ্জা কিংবা বাংলাদেশে যে একজন নাগরিক হিসেবে নিজেকে পরিচয় দিতে আমি এখন ঘৃণাবোধ করি। এজন্য করি, সমগ্র বিশ্বের সামনে আমি কিভাবে মাথা তুলে দাঁড়াবো, যেখানে একজন বৈধ সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্কের উপরে তো আর কোনো বৈধতা থাকতে পারে না। এরকম একটা বৈধ সম্পর্ক স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ছাত্রলীগের নেতারা গণধর্ষণ করে, এটা নিয়ে এখন পর্যন্ত তাদের কোনো পদক্ষেপ নাই। তারপরে যদি আমাকে এই দেশের নাগরিক হিসেবে মাথা উঁচু করে কথা বলতে বলে, আমি আসলে পারি না। একজন নারী হিসেবে পারি না, একজন মা হিসেবে পারি না, একজন মেয়ে হিসেবে পারি না। কারণ এরকম বাংলাদেশ গড়ার জন্য, এরকম বাংলাদেশ দেখার জন্য 71-এ মুক্তিযুদ্ধ হয়নি। মুক্তিযুদ্ধটা হয়েছিল বাংলাদেশের মানুষ সব অবস্থায় যেন শান্তিতে থাকতে পারে, তাদের স্বাধীনতাটা যেন তারা উপভোগ করতে পারে। সেই জন্য কিন্তু আজকে পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের যোদ্ধারা কেন লড়েছিল? আমাদের নারীদের সম্ভ্রম হানি করেছিল, সেটার প্রতিবাদে। তাহলে এখন আমাদের কি করা উচিত? আওয়ামী লীগ ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের এখন যুদ্ধ ঘোষণা করা উচিত। কারণ আমরা খুব ভালো করে জানি যে প্রশাসনের মাধ্যমে তাদের বিচার হওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি থাকতো, তনু হত্যা থেকে শুরু করে যতগুলো নারকীয় কাণ্ড অতীতে ছাত্রলীগ করেছে, তার এগুলোর বিচার দেখতাম। আপনারা কি কোনোটার বিচার দেখেছেন? দেখেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো ঘটনা ঘটেছে, আপনি ইডেন কলেজের ঘটনাগুলো ঘটেছে, তাদেরকে পুরস্কৃত করা হয়েছে, তাদেরকে কিন্তু তিরস্কার করা হয়নি, তাদেরকে বিচারের আওতায় আনা হয় না। আজকে যেই ধর্ষণের ঘটনা, এটা তাদের রক্তে রক্তে, রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে। ছাত্রলীগের রক্ত যদি আপনি টেনে পুশ করে বের করে কোনো ভালো মানুষের রক্ত দেন, তারপরেও দেখবেন মিনিট 5 পরে তাদের এই পুরোটা ধর্ষকের রক্ত হয়ে যাবে। তাকে আপনি কোনোভাবেই ভালো করতে পারবেন না। তাদের এইটার কারণ হচ্ছে, তারা ভালো করে জানে তারা যত অন্যায় করবে তাদেরকে সেটার বৈধতা দেওয়া হবে। এখন কেন দেওয়া হবে এই প্রশ্নটা কিন্তু আসে। আপনি তাদেরকে দিয়ে সব ইলিগাল কাজ করাচ্ছেন, তাদেরকে দিয়ে আপনি ভোট চুরি করাচ্ছেন, তাদেরকে দিয়ে টেন্ডারবাজি করাচ্ছেন, তাদেরকে দিয়ে আপনাদের বর্তমান সময়ের ক্ষমতা ধরে রাখার জন্য যত সন্ত্রাসী কর্মকাণ্ড আছে, অপকর্ম আছে, তাদেরকে দিয়ে করানো হচ্ছে। এখন তারা যখন এই ভুলগুলো করবে, তাদের কাছে এই ভুলগুলো ছোটোখাটো মনে হবে এবং এগুলোকে ধামাচাপা দিয়ে তাদেরকে এগিয়ে দিতে হবে। নয়তো তারা পরবর্তীতে তো এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য এইসব কুলাঙ্গারদেরকে খুঁজে পাবে না। তো তাদের অস্তিত্ব টিকানোর জন্য তারা ধর্ষক জন্ম দিচ্ছে। বিচারটা আমি কার কাছে দিব? প্রশাসনের কাছে। প্রশাসনের এখন কত % দেখেন তো আওয়ামী লীগ থেকে, ছাত্রলীগ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। আপনি বিচার কোথায় দিবেন? প্রশাসনের কাছে দিবেন। প্রশাসনের একটা বড় সেক্টর এখন হচ্ছে পুরো আওয়ামী লীগের দখলে। কেউ যদি 2-1 কথা বলতেও চায়, সে কি বলতে পারবে? আপনারা ফারুকের বিষয়টা দেখেন, তার স্ত্রীর যে বক্তব্য, যে একটা বডি বিল্ডার, বোঝাই যায় তার শারীরিক গঠন কিংবা শক্তিটার পরিমাণটা কেমন। এটা একেবারে খুব সাধারণ মানুষের মতো হবে না। একটা বডি ফিটনেস যাদের আছে, যারা এক্সারসাইজ করে, তাদের আপনার শারীরিক যে শক্তিটা, এটা একটা নর্মাল মানুষের, দুটার মধ্যে খুব পার্থক্য থাকে। ওই লোকটাকে কিভাবে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এবং আপনি জানেন যে তার স্ত্রী বলেছে যে তাকে ডেকে নিয়ে এই ধরনের একটা কুপ্রস্তাব দিয়েছে যে তাকে যদি সন্তুষ্ট করে তাহলে তার স্বামীকে ছেড়ে দিবে। কোন বাংলাদেশে আমরা বসবাস করি? এটা তো মুসলিম কান্ট্রি বলে আমরা বলি যে আমরা মুসলমানের দেশ। এটা কি আদৌ আমরা মুসলমান? কোনো মুসলিম কান্ট্রিতে একজন নারীকে এই ধরনের কুপ্রস্তাব দেওয়ার দুঃসাহস কোনো পুরুষ রাখে কিনা? আর তাকে কি পুরুষ বলবে কিনা?
এখান থেকে পরিত্রাণের একটা মাত্র উপায়, বাংলাদেশের জনগণ নাভিশ্বাস করে ছেড়েছে তাদের সবভাবে। এখন শুধু একটাই উপায় আছে, সেটা হচ্ছে তাদেরকে যে ভোট বর্জন, তারা 7 তারিখে যেভাবে নির্বাচন না করে বয়কট করে নির্বাচনে ভোট না দিয়ে যেরকম এইভাবে চপেটাঘাত করেছে এই সরকারের উপর, ঠিক আবারও আন্দোলনের মাধ্যমে তাদের যে দাবি, তাদের যে স্বাধীনতা, তাদের যে গণতন্ত্র, তাদের যে নিরাপত্তা, একজন নারী হিসেবে বাঁচার অধিকার, এটা ফিরিয়ে আনার একমাত্র পথ হচ্ছে এই সরকারকে পতন ঘটানো, গণতন্ত্র পুনরুদ্ধার করা। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আপনারা জানেন যে আমরা ভোট বর্জনের যে ডাক দিয়েছিলাম সেখানে আমরা সফল হয়েছি। আন্দোলনের একটা ধারাবাহিকতা আছে এবং সেই অনুযায়ী আমাদের কার্যক্রম চলছে। আর আমরা বিশ্বাস করি জনগণ বিএনপির পাশে আছে, বিএনপিকে সাথে নিয়েই এই যে অরাজকতা তৈরি করেছে সেটা আমরা নির্মূল করব অচিরে ইনশাল্লাহ। বাংলাদেশের নারী, শিশু সহ সমগ্র জনগণের স্বাধীনতা, নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করছে এবং তার সফলতা আপনারা খুব শীঘ্রই দেখবেন। এটা খুব দুঃখজনক যে হচ্ছে মানে আমাদের হুজুররা ভুলবশত কিছু একটা বলে বসলে, ধরেন স্লিপ অফ টাং আপনার হতে পারে, আমার হতে পারে, আমরা বক্তব্য দিতে গেলে অনেক সময় শব্দের একটু হেরফের হয়। মৌলবীরা যদি কোনো একটা কথা বলে, ভালো কথাও বলে, সেটাকে মানে ছোট করে শর্ট করে এমনভাবে উপস্থাপন করে তাদেরকে মৌলবাদী বানিয়ে দিয়ে জঙ্গিবাদ দেওয়া হয়। অথচ আজকে যত নারীদেরকে নির্যাতন করা হচ্ছে, অপমান করা হচ্ছে, লাঞ্ছনা করা হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, এইটার জন্য কোনো নারী সংগঠনকে দেখলাম না এখন পর্যন্ত এই প্রেস ক্লাবের সামনে একটা প্রতিবাদ মিছিল করতে, তাদের ব্যানারে কোনো কর্মসূচি করতে। তারা নীরব থাকে কেন? তাদের কাজটা কি? তারা যদি নারীদের জন্য কাজই না করে তাহলে নারীবাদী সংগঠন বলে তারা কেন ফায়দা নেবে? তারা কেন মুখপাত্র হতে চায়? এখন বিষয়টা হচ্ছে কি, যা এটা আমি বলবো যে পুরোটা রাষ্ট্রের একটা মানে কি বলবো অঙ্গ হয়ে দাঁড়িয়েছে তারা। রাষ্ট্র এখন যা বলে তারা এখন তাই বলে। যদি না হতো তাহলে তো আমাদের এই যে নারী ও শিশু অধিকার ফোরাম আজকে প্রোগ্রামটা ডেকেছে, এটা তো ডাকার কথা ছিল তাদের। এটা তো দল মত নির্বিশেষে সকল জায়গা থেকে একযোগে প্রতিবাদ করার কথা ছিল। কারণ এখানে আপনি বলেন আজকে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনি আপনার স্ত্রীর কথা বলেন, আপনার বোনের কথা বলেন, আপনার মেয়ের কথা বলেন, তাদের কথা যদি চিন্তা করেন আপনি তো ওই জায়গা থেকে আপনি প্রতিবাদটা করবেন, রাইট? কেউ কি এটা করেছে? করেনি। বিএনপি সবার এখন দায়িত্ব নিয়েছে, বিএনপিকে একাই করতে হচ্ছে। তো অথচ দেখেন আমাদের কত লক্ষ লক্ষ নেতাকর্মী নির্যাতিত, মামলা হামলায় জর্জরিত, জেলে আছে। জেলেও তাদেরকে কেমনভাবে রাখা হয়েছে? বিএনপির নেতাকর্মীদেরকে একদম আলাদাভাবে রাখা হয়েছে। আর সব কয়েদিদেরকে যে সুবিধা দেয় সেটা বিএনপির নেতাকর্মীদেরকে দেয় না, বিভিন্ন ধরনের টর্চারের মধ্যে তাদেরকে রাখা হয়। বাতিল করার আগে আওয়ামী লীগের নিবন্ধন তো অটো বাতিল হয়ে যায়, কারণ আওয়ামী লীগের গঠনতন্ত্রে আছে কোনো জায়গায় একাধিক আপনার হচ্ছে প্রার্থী দাঁড় করানো যাবে না। অর্থাৎ কোনো বিএনপি আওয়ামী লীগের যদি কোনো প্রার্থী এক জায়গায় তাদেরকে মনোনয়ন দেওয়া হয়, তার এখানে অন্য কোনো প্রার্থীকে দেওয়া যাবে না তাদের গঠনতন্ত্র অনুযায়ী। যদি গঠনতন্ত্র ফলো করে তো গঠনতন্ত্র না মানলে তো তাদেরও নিবন্ধন থাকে না। তারা তো একই জায়গায় দামি প্রার্থী দিয়েছে, তাদের কি নিবন্ধন থাকে নাকি? আগে নিজের চরকায় তেল দিক, তারপরে বিএনপির কথা ভাবুক। বিএনপির নিবন্ধন বাতিল হওয়ার মতো কোনো কিছুই ঘটে নাই। বিএনপির সব কিছুই নিয়মতান্ত্রিকভাবে চলছে। আমরা তো আর দামি প্রার্থী দেই না, কিংবা আমরা তো আমাদের গঠনতন্ত্রের বাইরে কিছু করি না। দেখাক আমাদের গঠনতন্ত্রের বাইরে কিছু আছে। যদি নিবন্ধন বাতিলের মতো কোনো সুর আসে আবার সংসদে, ওদের দ্বারা অনেক কিছু সম্ভব ভাই। ওরা আপনি বুঝেন 5%ও যারা মানে ভোট পায় নাই, কোন লজ্জায় তারা সরকার গঠন করে? কোন লজ্জায়? যেখানে আমরা ভোট কেন্দ্রে কুকুর, ছাগল, বানর ছাড়া আর কিছু দেখিনি, সেই জায়গায় তারা নিজেদেরকে এক একজন এমপি মন্ত্রী দাবি করতেছে। আমার না দেখে লজ্জা লাগে। অথচ ওনারা যে মানে দায়িত্ব নিচ্ছে, শপথ গ্রহণ করছে, তাদের যে কেন লজ্জা নাই এটা নিয়ে আমি আসলে কোনো কথাই বলতে চাই না। মানুষ নির্লজ্জতার ক্ষমতার জন্য এতটা নির্লজ্জ কিভাবে হয় আপনি আমাকে বলেন তো ভাই। আপনি বলছেন যে 95% মানুষ হচ্ছে ভোট বর্জন করেছে তারেক রহমানের ডাকে বা আহ্বানে। এই যে বিশাল সংখ্যক জনগণ আপনাদের সাথে আছে, আপনারা কেন রাজপথে শুনেন, রাজপথে কর্মসূচিতে সবাই আমাদের সাথে এক হয়েছে। আপনারা দেখেছেন আমরা যে বিভিন্ন জেলায় জেলায় যে সমাবেশগুলো করেছি সেগুলোতে আমাদের সাথে এসেছে। ঢাকায় 28 তারিখে কী পরিমাণ লোক ছিল তারা সেটা আপনারা জানেন। আমাদের যে নেতাকর্মীরা এই যে আপনার পাশে দাঁড়িয়ে আছে তার চোখের অবস্থা দেখেন, রাবার বুলেটে। এখন পর্যন্ত তার ওই চোখের কিন্তু মানে এই চোখটা অপারেশন করলে সে আদৌ ভালোভাবে দেখতে পারবে কিনা সেটাও সন্দেহ। তো এরকমভাবে শত শত নেতাকর্মী কিন্তু আহত, নির্যাতিত।
এখন আপনি কি বলবেন আমি বাংলাদেশের সবচেয়ে নিরীহ জনগণ যারা ঘরের বউ আছে, মানে অন্যান্যরা যারা আছে আমাদেরকে সমর্থন করে, তাদের সবাইকে আমরা রাজপথে এনে মৃত্যুর মুখে ঠেলে দিব? হ্যাঁ, একটা সংগঠন নেতৃত্ব নিয়ে যায়, আমাদের নেতাকর্মীরা এগিয়ে আসে, তারা পেছনে ছিল এবং আছে, তারা কিন্তু আমাদেরকে সবসময় সেই সাপোর্টটা দিয়েছে। তারা যদি চাইতো যে বিএনপিকে সাপোর্ট করবো না, আমরা সবাই গিয়ে ভোট দিব, কিছু করার ছিল না। কিন্তু তারা কিন্তু আমাদের কথা সমর্থন দিয়ে তাদের জায়গা থেকে যারা ভোট দেয়নি তাদেরকে কি খুব শান্তিতে রেখেছে? তাদের যারা হচ্ছে গরিব মানুষ, যাদের রেশন আছে, কার্ড আছে, বিভিন্ন ধরনের সরকার থেকে সুবিধা নিত, সব কিছু কিন্তু তাদেরকে দিবে না বলে ভয় দেখিয়েছে, বাসায় গিয়ে মানে হুমকি ধামকি দিয়েছে যে পরের দিন যারা নির্বাচনে যাদেরকে দেখা যাবে না, যাদের হাতে আপনার হচ্ছে নির্বাচনের যে দাগ দেওয়া হয় সেই কালিটা যদি না দেখে তাদেরকে কিন্তু হামলা করা হবে, তাদেরকে এলাকায়